বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। আশা করি তোমরা ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে তারা। এর থেকে তোমরা যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের প্রত্যেক ইয়ারের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তোমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেরিত অনলাইন ক্লাসগুলো যদি তোমরা দেখো, শোনো, আমি বিশ্বাস করি এই যে প্যান্ডামিক যে পজিশন বর্তমান চলছে সেখান থেকে লেখাপড়া থেকে তোমরা যে অনেক দূরে সরে গেছো, সেখান তার থেকে তোমরা অনেক উপকৃত হবা। এবং আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব, প্রিয় বন্ধুরা, তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা, সকল স্যারের সব ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা এবং বাড়িতে নিজেরা চেষ্টা করবা পড়াশোনার জন্য। ধন্যবাদ তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে যোগ দেওয়ার জন্য। আজকে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড পড়াচ্ছি। টাইটেল অফ দ্য লেকচার বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড। এটি 9 নম্বর লেকচার। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেডে আমরা যাবার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। আমি প্রফেসর মোহাম্মদ রেজওয়ানুর রহমান, অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুরে কর্মরত আছি। তোমাদের এই অষ্টম অধ্যায়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য, এই বাণিজ্য রসশিক্ষার্থী এই বিষয় থেকে আমরা যা জানবো বা আলোচনা করব, প্রথমে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে ইউরোপিয়ান ইউনিয়ন কি, ইউরোপিয়ান ইউনিয়নের উদ্দেশ্য, আসিয়ান কি, আসিয়ানের উদ্দেশ্য, সাপটা চুক্তির উদ্দেশ্য, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যা ও সমাধান। চলো বন্ধুরা, আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলো জেনে নিই। এই অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে তার উল্লেখযোগ্য গুলোর মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, আসিয়ানের সদর দপ্তর কোথায়? এই প্রশ্নের উত্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। চারটি আসিয়ান সদস্য দেশের নাম যদি লিখতে বলে, তো তোমরা চারটি আসিয়ান দেশের সদস্যের নাম লিখবা: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ড। সার্কের পূর্ণরূপ কি? সার্কের পূর্ণরূপ মুখস্থ করার দরকার, এটা আমাদের দেশের জন্ম 1982 সালে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। সাপটা চুক্তি কত সালে হয়? সাপটা চুক্তি হয় 1996 সালে। কত সালের সাপটা চুক্তি গঠনের সিদ্ধান্ত হয়? সাপটা চুক্তি গঠনের সিদ্ধান্ত হয় 1991 সালে শ্রীলঙ্কায়। তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো মোটামুটি জানলাম। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে, এবং চারটি আসিয়ান দেশের নাম লিখতে বললে তোমরা লিখবা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং থাইল্যান্ড। সার্কের পূর্ণ নাম যদি লিখতে বলে তোমরা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। সাপটা চুক্তি কত সালে কার্যকরী হয়? 1996 সালে।
এবং কত সালে সাপটা চুক্তি গঠনের জন্য সিদ্ধান্ত হয়? এটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় শ্রীলঙ্কায় 1991 সালে। চলো বন্ধু আমরা সামনের দিকে যাই। ইউরোপিয়ান ইউনিয়ন কি? ইউরোপিয়ান ইউনিয়নকে ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে বলে। ইউরোপীয় ইউনিয়নকে ইউরোপিয়ান অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে পরিচিত। এটি 1957 সালে 24শে মার্চ ফ্রান্স, লুক্সেমবার্গ, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড ও সাবেক পশ্চিম জার্মানি, এখন জানো হয়তো 90 সালে পশ্চিম জার্মানি দুটো ছিল, একটা পূর্ব জার্মানি, একটা পশ্চিম জার্মানি। বর্তমানে দুটো জার্মানি একত্রিত হয়ে এক জার্মানি নামে পরিচিত। এই দুই জার্মানির মাঝামাঝি বিশাল এক দেয়াল ছিল। দুই জার্মানির জনগণ একত্রিত হয়ে দেওয়াল ভেঙে 1990 সালের দিকে একত্রিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে দুই জার্মানির মধ্যে যে বিশাল প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছিল, জার্মানির মধ্যে জার্মানিকে দুটি ভাগ করে দেওয়া হয়েছে, একটা পূর্ব জার্মানি, একটা পশ্চিম জার্মানি। যাই হোক, 1957 সালে 24শে মার্চ ফ্রান্স, লুক্সেমবার্গ, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং সাবেক পশ্চিম জার্মানি, এই 6টি দেশ এই জোট গঠন করে। 1958 সালে এই জোট আনুষ্ঠানিক কাজ শুরু করে। এরপর 1995 সালে 1 জানুয়ারি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইউরোপিয়ান ইউনিয়ন নামে পরিচিতি লাভ করে। 1917 সালে 24শে মার্চ 6টি দেশ নিয়ে যাত্রা শুরু। 18 সালে এই জোটটা আবার তাদের নাম ছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি 1995 সালে 1 জানুয়ারিতে ইউরোপিয়ান ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কার্যালয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় অংশীদার বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সদস্য দেশ। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সদস্য দেশসমূহ বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় অংশীদার, এবং এই সমস্ত দেশগুলোতে আমরা অধিক পণ্য সামগ্রী রপ্তানি করে থাকি। আমরা ইউরোপিয়ান ইউনিয়ন কি বন্ধুরা জানলাম। এরপরে ইউরোপিয়ান ইউনিয়নের উদ্দেশ্য কি? ইউরোপিয়ান ইউনিয়নের উদ্দেশ্য হচ্ছে যে সদস্য দেশসমূহগুলোর মধ্যে সকল প্রকার পণ্য, সেবা, শ্রম, মূলধনের অবাধ চলাচল করবে। এই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে, এই দেশগুলোর মধ্যে কি হবে? অবাধে সব ধরনের পণ্য, সেবা, শ্রম, মূলধন, টাকা পয়সা অবাধে চলাচল করবে, কোনো বাধা নেই এই দেশগুলোর মধ্যে। নিজস্ব এই দেশগুলোর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত সমস্ত দেশগুলোর মধ্যে তারা পণ্য, সেবা, শ্রম, মূলধন অবাধে চলাচল করার সুযোগ দিয়ে থাকে। এটার উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্যিক সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। এই ইউরোপিয়ান ইউনিয়নের দেশসমূহ তাদের নিজেদের দেশের প্রত্যেক নিজের দেশে অপর সদস্য দেশের, দ্যাট মিনস ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত সকল দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। যদি তাদের কোনো এক দেশে উন্নয়ন হয়, অন্য এক দেশের উন্নয়ন, পাশাপাশি অন্য এক দেশের উন্নয়ন তারা সবাই মিলেই ওই দেশের উন্নয়ন করার চেষ্টা করে। অর্থাৎ সব দেশগুলো সদস্যভুক্ত সকল দেশগুলোতেই এই বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সাধন করে থাকে, এটা তাদের উদ্দেশ্য। এর আরেকটা উদ্দেশ্য হচ্ছে সদস্যভুক্ত দেশের মধ্যে একই মুদ্রা চালু করা। এর আরেকটা দেশ হচ্ছে, এর মধ্যে অবশ্য ব্রিটেন ছিল, ব্রিটেনে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে কিছুদিন হলো। সদস্যভুক্ত দেশসমূহের মধ্যে এই ইউরোপিয়ান ইউনিয়নের
যে সদস্যভুক্ত দেশগুলো আছে তাদের মধ্যে একই মুদ্রা চলে। বিভিন্ন দেশের মুদ্রা এখানে চলে না, তারা একই দেশের মুদ্রা প্রচলন করছে এবং একই দেশের মুদ্রার দ্বারা তারা বিভিন্ন দেশ থেকে পণ্য এবং সেবা সামগ্রী ক্রয় করতে পারে এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করে থাকে। আরেকটা উল্লেখযোগ্য উদ্দেশ্য হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশের মধ্যে কর্মসংস্থান, জীবনযাত্রার মান উন্নয়নে সামাজিক তহবিল গঠন করা। আরেকটা জিনিস, এই দেশের মানুষ যেন বেকার না থাকে, তাদের জীবনযাত্রার মান যেন উন্নত হয়, এই উদ্দেশ্যে এই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলো কি করবে, একটি সামাজিক তহবিল গঠন করবে। এই সামাজিক তহবিল গঠনের মাধ্যমে তাদের দেশসমূহের কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান উন্নয়নে তারা সচেষ্ট। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সদস্যভুক্ত দেশসমূহের মধ্যে লেনদেনের ভারসাম্য দূর করে যৌথ প্রচেষ্টা করা। ইউরোপীয় ইউনিয়নের আরেকটি গুরুত্বপূর্ণ একটি দিক, যে দুই দেশের মধ্যে যদি বাণিজ্য লেনদেন হয় এবং বাণিজ্য লেনদেনের সময় যদি কোনো দেশ লেনদেন প্রতিকূল হয়, আবার কোনো দেশে যদি অনুকূল হয়, উভয় দেশের মধ্যে লেনদেনের ভারসাম্য দূরকরণে ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে প্রচেষ্টা গ্রহণ করে, এককভাবে না, সব দেশ যৌথভাবে মিলে যেন লেনদেনের ভারসাম্যটা দূর করা যায় সে ব্যবস্থা গ্রহণ করে। এরপরে ইউরোপিয়ান ইউনিয়নের আরেকটি উদ্দেশ্য হচ্ছে কৃষি, পরিবহন, অর্থায়ন ও অন্যান্য সকল ক্ষেত্রে প্রত্যেক দেশের জন্য একই নীতি অনুসরণ করা। কৃষি ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, অর্থায়নের ক্ষেত্রে এবং অন্য যে সব ক্ষেত্রগুলোতে একই ধরনের নীতি অনুসরণ করা। ইউরোপীয় ইউনিয়নের আরেকটি উদ্দেশ্য হচ্ছে তৃতীয় বিশ্বের দেশসমূহের প্রতি সদস্য দেশসমূহের সমজাতীয় শুল্ক আচরণ করা। আর তৃতীয় বিশ্বের দেশসমূহের সমজাতীয় শুল্ক আচরণ করা অর্থাৎ তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশ আছে, উন্নত উন্নয়নশীল দেশ, সে সমস্ত দেশেও তাদের দেশের মধ্যে যেরকম পারস্পরিক শুল্ক আরোপ করা হয় এবং তৃতীয় বিশ্বের দেশসমূহের মধ্যে সমজাতীয় শুল্ক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের উদ্দেশ্য। আমরা নেক্সটে আগাই। আসিয়ান কি এবং আসিয়ানের উদ্দেশ্য কি? বন্ধুরা, আসিয়ান একটি দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের সংস্থা, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের একটি সংস্থা। সাউথ ইস্ট এশিয়ান এই আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের মাঝে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে 1967 সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সংস্থা গঠনের কথা ঘোষণা করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, দক্ষিণ পূর্ব এশিয়াতে যেগুলো আছে, মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলো, ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের মাঝে তাদের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে 1967 সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সংস্থা ঘোষণা ঘোষণা করেছিলেন। এই ঘোষণার প্রেক্ষিতে 1976 সালে ইন্দোনেশিয়ার বালিতে 5টি দেশের রাষ্ট্রপ্রধানগণ এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এটি একটা আঞ্চলিক জোট। আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের একটি সংস্থা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের মাঝে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে 1967 সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সংস্থাটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা।
এই ঘোষণার প্রেক্ষিতে 1976 সালে ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে 5টি দেশের রাষ্ট্রপ্রধানগণ এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, যা এখন আসিয়ান নামে একটি জোট। এই ঘোষণাপত্রে স্বাক্ষরের সাথে সাথে আসিয়ান নামে একটি জোটের সৃষ্টি। আসিয়ানের উদ্দেশ্য কি? আসিয়ানের উদ্দেশ্য হচ্ছে সদস্য রাষ্ট্রসমূহের রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করা এবং সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশ সাধন করা। মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিকাশ সাধন করা। এই সদস্য রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিকাশ সাধন করা। দক্ষিণ পূর্ব এশিয়াকে কমিউনিস্ট মুক্ত করা। দক্ষিণ পূর্ব এশিয়াতে যেন কমিউনিস্টরা রাজত্ব করতে না পারে বা তারা ঢুকতে না পারে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে, সেজন্য তারা কমিটমেন্ট করছে যে দক্ষিণ পূর্ব এশিয়া কোনো কমিউনিস্ট দেশ এখানে যুক্ত হবে না এবং এই এলাকাটা কমিউনিস্ট মুক্ত থাকবে। আসিয়ানের আরেকটি উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ প্রভৃতি খাতে পারস্পরিক সহযোগিতা। শিক্ষা, গবেষণা প্রভৃতি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক সহযোগিতায় সদস্য দেশের বাণিজ্য এলাকা স্থাপন করা। আসিয়ানের আরেকটা উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মাঝে পারস্পরিক সহযোগিতামূলক ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে অবাধ বাণিজ্য এলাকা স্থাপন করা। অর্থাৎ পারস্পরিক সহযোগিতায় সদস্য দেশে অবাধ বাণিজ্য এলাকা স্থাপন। আরেকটা উদ্দেশ্য হচ্ছে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা। সদস্য যে রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা। আরো কিছু বৈশিষ্ট্য আছে যে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা। এছাড়াও আসিয়ানের উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের উন্নয়ন করা। এরপরে আরো দু একটি উদ্দেশ্যের কথা বলা যেতে পারে। সদস্য দেশসমূহের মাঝে জাতিসংঘের সনদ অনুযায়ী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। অর্থাৎ সদস্য দেশগুলোর মধ্যে জাতিসংঘ যে সনদ আছে সেই সনদ অনুযায়ী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। এছাড়া বিশ্বের অন্যান্য বাণিজ্য সংস্থা যেমন ইউ, নাফটা এর প্রবৃদ্ধির বিষয়ে রক্ষণাত্মক মনোভাব পোষণ করা। তাহলে এই হচ্ছে আমাদের আসিয়ান উদ্দেশ্য। আসিয়ান কি আমরা জানলাম, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বাণিজ্যিক সংস্থা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে 1967 সালে এই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সংস্থাটি গঠিত হয় এবং 1976 সালে ইন্দোনেশিয়ার বালিতে 5টি দেশ এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন এবং তখনই আসিয়ানের জন্ম লাভ হয়। এর উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বিশেষত রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ সাধন করা, দক্ষিণ পূর্ব এশিয়াকে কমিউনিস্ট মুক্ত রাখা, সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা, শিক্ষা, গবেষণা প্রভৃতি খাতে সহযোগিতা করা, পারস্পরিক সহযোগিতায় সদস্য দেশের মধ্যে অবাধ বাণিজ্য স্থাপন করা এবং সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ব্যবস্থা করা, শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা করা, সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে বৈদেশিক বিনিয়োগে আকর্ষণ করা এবং সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে আন্তর্জাতিক জাতিসংঘের সনদ অনুযায়ী আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বৃদ্ধি করা। চলো বন্ধুরা আমরা সামনের দিকে যাই। সাপটা চুক্তি। সাপটা চুক্তি
উদ্দেশ্য। আমরা একটু তার আগে সাপটা চুক্তি নিয়ে দুটি কথা বলি। দক্ষিণ এশিয়ার মহাদেশের 7টি দেশ, দক্ষিণ এশিয়া মহাদেশের 7টি দেশ নিয়ে 1993 সালের 1 আগস্ট দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা বা সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এরই ধারাবাহিকতায় 1985 সালে 7 ও 8 আগস্ট প্রথম সার্ক শীর্ষ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। মূলত দক্ষিণ এশিয়ার এই 7টি দেশ, যথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ, এই 7টি দেশকে নিয়ে সার্ক গঠিত হয়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এটি গঠিত হয়। এই 7টি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এরা হলো সার্কভুক্ত দেশের সদস্য। এদের এই সার্কভুক্ত দেশের মধ্যে এদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আন্তঃআঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি প্রসারিত করা এবং আন্তঃবাণিজ্য সম্পর্ক বৃদ্ধির জোরদার করা। এই উদ্দেশ্যেই 1991 সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে 6ষ্ঠ শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সাপটা, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এই চুক্তি করার সিদ্ধান্ত গ্রহণ করে। এটা কোথায়? সার্কের সদস্যভুক্ত দেশ 91 সালে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট বা সাপটা এই চুক্তি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই প্রেক্ষিতে 1993 সালে 11 এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত 7ম শীর্ষ সম্মেলনের মাধ্যমে সাপটা চুক্তি প্রক্রিয়া নীতিগতভাবে অনুমোদিত হয় এবং পরবর্তীতে 1995 সালে দিল্লিতে অনুষ্ঠিত 8ম শীর্ষ সম্মেলনে সার্কভুক্ত দেশসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নিজেদের মধ্যে বাণিজ্য প্রসারে সাপটা চুক্তিবদ্ধ হয় এবং 96 সালে সাপটা চুক্তি কার্যকরী হয়। এই হলো আমাদের দক্ষিণ এশিয়ার সাপটা চুক্তি। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন একটি অঙ্গ সংগঠন, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ সাপটা। তাহলে আমরা বুঝলাম যে যখন আমাদের দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠিত হলো ঢাকায় 1993 সালে এবং এরই ধারাবাহিকতায় 1985 সালে 7 আগস্ট ঢাকায় প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর সদস্য 7 জন তখন ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ। এদের এই দেশগুলোর মধ্যে পারস্পরিক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্র প্রসারিত করা, আন্তঃবাণিজ্য সম্পর্ক জোরদার করা। এই উদ্দেশ্যে 91 সালে শ্রীলঙ্কাতে সার্কের শীর্ষ সম্মেলনে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট বা সাপটা চুক্তি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং 93 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় 7ম শীর্ষ সম্মেলনে সাপটা চুক্তি নীতিগতভাবে অনুমোদন হয় এবং এর পরবর্তীতে 1995 সালে ঢাকায় 8ম শীর্ষ সম্মেলনে সার্কভুক্ত সদস্য দেশসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নিজেদের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সাপটা চুক্তিবদ্ধ হয় এবং 96 সালে সাপটা চুক্তি কার্যকর। সাপটা চুক্তির উদ্দেশ্য কি? সাপটা চুক্তির উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশসমূহের মধ্যে প্রতিযোগিতা পরিহার করে সহযোগিতার মনোভাব তৈরি করা। সদস্য দেশসমূহের মধ্যে কি করে প্রতিযোগিতার মনোভাব পরিহার করে সহযোগিতার মনোভাব তৈরি করা। এটা একটি উদ্দেশ্য। সাপটা চুক্তি সার্কভুক্ত দেশসমূহ বিনিময় এবং লেনদেনের ক্ষেত্রে যাবতীয় বাধা নিষেধ প্রত্যাহার করা। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে যে লেনদেন এবং বিনিময়ের ক্ষেত্রে যদি যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলো প্রত্যেক দেশ সেগুলো প্রত্যাহার করবে। আর একটা উদ্দেশ্য হলো সার্কটা চুক্তির উদ্দেশ্য হচ্ছে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে ট্রানজিট সুবিধা প্রদান করা। এক দেশের পণ্য দেশের মধ্যে আরেক দেশের পণ্য প্রেরণের সুবিধাটির ব্যবস্থা করা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশের বাণিজ্যিক বৈষম্য হ্রাস করা। সার্কভুক্ত দেশের কোন সদস্য যদি বাণিজ্যিক বৈষম্যের শিকার হয় সে বাণিজ্যিক বৈষম্য হ্রাস করবে। সম্প্রসারণের লক্ষ্যে যোগাযোগ ও কাঁচামালের সরবরাহ উন্নত করা। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে কাঁচামাল এবং
যোগাযোগ ও কাঁচামালের সরবরাহ সদস্য দেশগুলোর মধ্যে উন্নত করা। সদস্য দেশের বাণিজ্যিক শুল্ক হার হ্রাস করা। যে সদস্য যে দেশসমূহ আছে সেই দেশসমূহের বাণিজ্যের উপর যে শুল্ক হার আছে সেটি কমায় দেওয়া। আর একটা উদ্দেশ্য হচ্ছে সারভুক্ত দেশগুলোর মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার উদ্দেশ্য সারভুক্ত দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা। আর উদ্দেশ্য হচ্ছে আরেকটি উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশসমূহের প্রয়োজনে চুক্তির শর্ত স্থানীয় সঙ্গী করা। এবং সদস্য দেশসমূহ যদি মনে করে যে চুক্তির যে বিভিন্ন শর্ত আছে শর্তগুলো সাময়িকভাবে স্থগিত করতে পারে। যাই সাপটা চুক্তির উদ্দেশ্য যতগুলো উদ্দেশ্যের কথা বলা হয়েছে এই উদ্দেশ্যগুলো এখনো অর্জিত হয়নি, চুক্তির মধ্যে আছে, কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও খুবই সামান্য। তো সাপটা চুক্তির উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশের মধ্যে প্রতিযোগিতা পরিহার করে সহযোগিতার মনোভাব তৈরি করা, সারভুক্ত দেশসমূহের বিনিময় ও লেনদেনের ক্ষেত্রে যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করা, সার্কভুক্ত দেশসমূহের মধ্যে ট্রানজিট সুবিধার ব্যবস্থা করা এবং সদস্য দেশসমূহের বাণিজ্যিক বৈষম্য হ্রাস করা, সম্প্রসারণের লক্ষ্যে যোগাযোগ কাঁচামালের সরবরাহ উন্নত করা, সদস্য দেশসমূহের বাণিজ্যের উপর শুল্ক হ্রাস করা, সার্কভুক্ত দেশসমূহের মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা এবং সবচেয়ে নিচের যেটি ক্ষতিকারক একটি চুক্তির শর্ত সেটা হচ্ছে সদস্য দেশসমূহের প্রয়োজনে চুক্তির শর্ত সাময়িকভাবে স্থগিত করে। ঠিক আছে বন্ধুরা, আমরা নেক্সট বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যা। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যা। রপ্তানি ব্যবসাটা কিন্তু একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটি উপায়, কারণ এর মাধ্যমে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় রপ্তানির মাধ্যমে। যত বেশি বিদেশে নিজেদের পণ্য রপ্তানি করা যাবে তত বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হবে, তত এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং নিজেদের উন্নয়ন এবং ওই দেশের জীবনযাত্রার মান উন্নয়ন উন্নত হবে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যাগুলো কি? বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য বিভিন্ন সময় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তা সত্ত্বেও রপ্তানি সন্তোষজনক পর্যায়ে কিন্তু আজ পর্যন্ত পৌঁছায়নি। রপ্তানি ক্ষেত্রে বিদ্যমান কিছু সমস্যার কারণে হয়তো আশাবাঞ্জক ফল আমরা অর্জন করতে পারিনি। তাই বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে বিরাজমান সমস্যাসমূহ দূর করার লক্ষ্যে নিচের কিছু পরামর্শ দেয়া যেতে পারে বা সম্ভাব্য সমাধানের উপায় আলোচনা করা হলো। এই সম্ভাব্য সমস্যাগুলো নিচের এই রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্যাগুলো নিচে সেই সমস্যাগুলো আমরা আলোচনা করতে পারি। প্রথম সমস্যা হচ্ছে রপ্তানি বাণিজ্যের প্রথম সমস্যা হচ্ছে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের অভাব। বাংলাদেশ মূলত রপ্তানি বাণিজ্যে তাদের বৈচিত্র্যের ব্যাপক অভাব রয়েছে। সচরাচর বাংলাদেশ যে সকল পণ্য সামগ্রী রপ্তানি করে এছাড়া অন্যান্য পণ্য রপ্তানি করার প্রয়াস একেবারেই নেই। এক্ষেত্রে অকৃষিজাত পণ্য এবং প্রচলিত পণ্য দীর্ঘদিন ধরে প্রচলিত কৃষিজাত পণ্য রপ্তানি হয়ে আসছে। দীর্ঘদিন প্রচলিত ধারার পরিবর্তন করতে হবে। এ ধারা পরিবর্তন করে শিল্পজাত পণ্য সামগ্রী রপ্তানি পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং শিল্প কারখানা স্থাপন করে শিল্পজাত পণ্য সামগ্রী রপ্তানি করার ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র চা চামড়া তৈরি পোশাক রপ্তানির উপর নির্ভরশীল করে থাকলে চলবে না। এরপরে রপ্তানি পণ্যের মান প্রায়শ নিম্নমানের। এটা অত্যন্ত দুঃখজনক যে রপ্তানি পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে, দেশের চাহিদা মিটিয়ে পর্যাপ্ত পরিমাণ বিদেশে রপ্তানি করতে হবে। রপ্তানি বৃদ্ধির জন্য উৎপাদন ব্যয় হ্রাস করতে হবে এবং শ্রমিকদের উৎপাদনশীলতাও বাড়াতে হবে। উৎপাদনশীলতা বাড়ালেই রপ্তানি ব্যয় কমবে। এর জন্য উৎপাদনের সমস্ত উপকরণ যথেষ্ট পরিমাণ সরবরাহ নিশ্চিত হবে। এতে করে শ্রমিকরা দক্ষ হয়ে উঠবে এবং রপ্তানিকৃত পণ্যের মান উন্নয়ন হবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় প্রায়শই রপ্তানিকৃত পণ্যের মান নিম্নমানের হয়ে থাকে, যার ফলে বিদেশি ক্রেতারা আমাদের দেশের পণ্যের উপর আস্থা রাখতে পারে না। ফলে বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতায় আমাদের
টিকে থাকতে আমরা পারি না। সেক্ষেত্রে রপ্তানি পণ্যের মান ভালো না হলে বাজারে টিকে থাকা একেবারেই অসম্ভব। এক্ষেত্রে রপ্তানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক মান নির্ধারণ করে সেই অনুযায়ী পণ্য উৎপাদনে যত্নশীল হতে হবে। কারণ পণ্যের চাহিদা তথা রপ্তানি পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে পণ্যের গুণগত মানের কোনো বিকল্প নেই। আর একটা বিষয় আলোচনা করতে, আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন অবশ্যই বৃদ্ধি করতে হবে। রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন যদি আমরা বৃদ্ধি করতে না পারি, তাহলে আমাদের রপ্তানি বাজার সম্প্রসারিত হবে না, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। বৈদেশিক বাজার সম্পর্কে বাজার সংক্রান্ত জ্ঞানের অভাব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ বিদেশের বাজারে কোন কোন পণ্যের কি পরিমাণ চাহিদা আছে, এ বাজারে উক্ত পণ্যের সরবরাহ কি রকম, মূল্য কি, ওই জাতীয় পণ্য কোন কোন আন্তর্জাতিক বা বহুজাতিক কোম্পানিগুলো তৈরি করে থাকে, আমাদের দেশের রপ্তানিকারকেরা এই জাতীয় বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারে না, করে না। যার কারণে তারা বাজার সম্প্রসারণের ক্ষেত্রেও তারা অনেক পিছিয়ে আছে। রপ্তানি ব্যুরো, বণিক সভা, বিদেশে বাংলাদেশের দূতাবাস এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে বর্তমান ও সম্ভাব্য রপ্তানিকারকবৃন্দ সহজেই বাজারের কোন দেশে কি কি চাহিদা আছে, কোন দেশে কি পণ্য ক্রেতারা কোন পণ্য পছন্দ করে, কি মূল্যে তারা ওই পণ্য সামগ্রী ক্রয় করতে চায়, এই সমস্ত তথ্য, বাজার সংক্রান্ত এই তথ্যগুলো অবশ্যই সংগ্রহ করতে হবে। এই বাজার সংক্রান্ত এই তথ্যের সংগ্রহের অভাব রপ্তানিকারক এবং দেশের সংশ্লিষ্ট অন্যের ব্যাপক অভাব রয়েছে। এখানে জ্ঞানের এই অভাবটা বড় হবে। এরপরে আর একটা বিষয় হচ্ছে চোরাচালান। বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য চোরাচালান পথে পাচার হয়ে অন্য দেশে চলে যায়, ফলে দেশের রপ্তানির পরিমাণ কমে যায় এবং বৈদেশিক মুদ্রা কম অর্জিত হয়। রপ্তানি পরিমাণ চোরাচালান হওয়ার কারণে রপ্তানি পরিমাণ যেহেতু কমে যায়, সুতরাং রপ্তানি আয় কমে। কাজে চোরাচালান যে একটি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যে একটা মারাত্মক হুমকি স্বরূপ, সুতরাং চোরাচালান যে কোনো মূল্যে দেশের সম্পদ পাচার বা চোরাচালানের পথ বন্ধ করতে হবে। আরেকটি বিষয় আছে যে সেটি হলো আমাদের মূলধনের ঘাটতি। আমাদের দেশের রপ্তানিকারকদের মূলধনের, আমাদের দেশটি গরিব, অনুন্নত এবং রপ্তানিকারক বিদেশে পণ্য রপ্তানি করতে গেলে ব্যাপক পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, কিন্তু আমাদের দেশে রপ্তানিকারকদের সেই তুলনায় মূলধন নেই এবং রপ্তানি ব্যবসা একটি ঝুঁকিবহুল, ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। যার কারণে এই রপ্তানি বাণিজ্যে রপ্তানিকারকরা উৎসাহিত বোধ করে না। আরেকটা বিষয় সমস্যা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ। বাংলাদেশের রপ্তানি ব্যবসার উপর সরকারের যথেষ্ট পরিমাণ নিয়ন্ত্রণ রয়েছে, তাই যে কোনো সময় যে কোনো পণ্য যে কোনো দেশে রপ্তানি করা যায় না। রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করতে হলে অতিরিক্ত অনেক আনুষ্ঠানিকতা পালন করতে হয়, আর এই আনুষ্ঠানিকতা পালনের সুযোগে সরকারি আমলারা নিজেরা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। ফাইল, এই রপ্তানি সংক্রান্ত যে ফাইল থাকে সে ফাইল আগায় না। কেন আগায় না? এই ফাইল আগানোর জন্য কিছু কিছু তাদের হাতে দিতে হয়। এটি বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে একটা ব্যাপক বাধা। এরপরে দক্ষতার অভাব। বর্তমান যুগ হচ্ছে তীব্র প্রতিযোগিতার যুগ। দৌড় প্রতিযোগিতায় যে ফার্স্ট হয়, যে সেকেন্ড হয়, যে থার্ড হয়, তারাই হাততালি, কিন্তু যে লাস্ট হয় সব শেষে, সে কিন্তু হাততালি পায় না। এই হাততালি পেতে গেলে রপ্তানিতে যারা
জড়িত থাকবেন, যারা রপ্তানিকারক, তাদের সবাইকে খুব দক্ষ হতে হবে। একটা কথা আছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সুতরাং বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করে টিকে থাকার জন্য যে দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োজন তা আমাদের দেশের রপ্তানিকারকদের মধ্যে নাই, যার কারণে রপ্তানি বাণিজ্য ধীরে উন্নতির সুযোগ নাই, উন্নতি হচ্ছে না। রপ্তানি এরপরে হলো রপ্তানিকৃত পণ্যের প্রচার সীমাবদ্ধ। প্রচারই প্রসার, এটি একটি কথা আছে, প্রচারই প্রসার। আমাদের দেশের মিডিয়াগুলো বিশ্বের বিভিন্ন দেশে বহুজাতিক কোম্পানিগুলো পণ্য সামগ্রী প্রচার করে থাকে, কিন্তু আমাদের উৎপাদিত পণ্য সামগ্রীর প্রচার পরিমাণ অত্যন্ত সীমিত। ধর্মের ঢাক যেমন বাতাসে নড়ে, ব্যবসায়ী কি বাজাবে? ব্যবসায়ী তার ঢাক যত বাজাবে তত বেশি তার পণ্যের প্রচার হবে এবং ক্রেতা বাড়বে, বিক্রয় বাড়বে। এই জন্যে প্রচুর পরিমাণ রপ্তানিকৃত পণ্যের প্রচার প্রসার ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে। রপ্তানি বাণিজ্যে আরেকটি সমস্যা হচ্ছে পরিবহন সমস্যা। আমাদের দেশের অধিকাংশ পণ্য সামগ্রী জলপথে পরিবাহিত হয়। আমদানি রপ্তানি কার্য পুরোটাই জলপথে চলে, খুব কম সংখ্যক পণ্য সামগ্রী আকাশপথে আসে। জলপথে পরিবহনের জন্য দীর্ঘ সময় লাগে, ব্যয় হয় বেশি, পরিবহন খরচ বেড়ে যায়, এটি একটি সমস্যা। এরপরে আরেকটি সমস্যা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। কখনো কখনো আমাদের দেশে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। এই রাজনৈতিক অস্থিরতার কারণে রপ্তানিকারকরা তাদের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি নির্ধারিত সময় বা তাদের চুক্তিগত পণ্য সামগ্রী সরবরাহ করতে না পারার কারণে বিদেশিরা আমাদের রপ্তানি ফরম্যাট বাতিল করে। সুতরাং এই রাজনৈতিক স্থিতিশীলতা, অস্থিতিশীলতা যতদিন পর্যন্ত দেশে বিরাজ করবে ততদিন পর্যন্ত রপ্তানি বাণিজ্যের সমস্যাগুলো থেকে। রপ্তানি বাণিজ্যের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে, এই সমাধান প্রক্রিয়াগুলো আমরা একটু কথা বলবো। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যা এবং সমাধান কি করা যাবে? রপ্তানি বৈচিত্র্যকরণ করতে হবে। শুধু কৃষিজাত পণ্য সামগ্রী রপ্তানি করলেই চলবে না। চা, চামড়া, হিমায়িত মাছ, পাটজাত দ্রব্য, এগুলো এই গুটি কয়েক পণ্য সামগ্রী রপ্তানি করলে চলবে না। রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে একটু বৈচিত্র্য আনতে হবে। ইদানিং যেমন আমাদের দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক পোশাক রপ্তানি হচ্ছে, পাশাপাশি একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে ঔষধ। বিভিন্ন দেশে, আমাদের দেশে উন্নত ঔষধগুলো রপ্তানি করা হচ্ছে। রপ্তানির লাইনে উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে হবে, নতুন নতুন পণ্য এবং শিল্পজাত পণ্য সামগ্রী রপ্তানির চেষ্টা করতে হবে, তাহলে এই সমস্যাগুলো দূর হবে। এরপরে উন্নত মানের পণ্যের উৎপাদন বৃদ্ধি। সবাই চায় ভালো মানের পণ্য কিনতে, পয়সা দিয়ে খারাপ পণ্য কিনতে কেউ চায় না। সুতরাং বিদেশিরা তাদের রুচি পছন্দ অনুযায়ী আমরা যদি উন্নত মানের পণ্য সামগ্রী উৎপাদন করতে পারি, তার গুণগত মান ভালো হয়, তাহলে অবশ্যই সেই পণ্য বিদেশিরা গ্রহণ করবে এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকবে। এই কারণে উন্নত মানের পণ্য সামগ্রী রপ্তানি যে পণ্যগুলো উৎপাদন করা হবে তা অবশ্যই তার মান ভালো হতে হবে, উন্নত মানের উৎপন্ন তৈরি করতে হবে ও তার উৎপাদনও বৃদ্ধি করতে হবে। বৈদেশিক বাজারে খোঁজ খবর নাও, কোন দেশে কি পরিমাণ পণ্যের চাহিদা বেশি, কোন দেশের ক্রেতারা কি ধরনের পণ্য ভোগ করতে আগ্রহী এবং কি পরিমাণ মূল্যে ওই পণ্য কিনতে আগ্রহী, এই সমস্ত বৈদেশিক বাজারের এই সমস্ত পণ্যের চাহিদা, রুচি, পছন্দের এই সমস্ত খোঁজ খবর নিয়ে সেই সমস্ত দেশে উন্নত মানের পণ্য সামগ্রী রপ্তানির ব্যবস্থা নেওয়া, এটি একটা সমাধান। রপ্তানি মান উন্নয়ন করা। রপ্তানি পণ্যের মান নিম্নমানের হলে বিদেশি বহুমুখী মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে প্রতিযোগিতায় টিকতে পারে না। সুতরাং মাল্টিন্যাশনাল কোম্পানির পণ্য সামগ্রীর পাশাপাশি নিজেদের পণ্য সামগ্রীর মানকেও আরো উন্নত করতে হবে, করে তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে হবে। রপ্তানি কারকগণের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা। রপ্তানি কার্যে প্রচুর পরিমাণ মূলধন প্রয়োজন হয়। এই প্রচুর পরিমাণ মূলধনের জন্য
রপ্তানিকারকদের নিজস্ব মূলধন না থাকায় সরকার ব্যাংক গুলোকে প্রচুর পরিমাণ মূলধন সরবরাহ করে রপ্তানিতে উৎসাহিত করা যেতে পারে। এবং রপ্তানি কার্যে আরেকটা বিষয় ব্যাপক প্রচার কার্য চালাতে হবে। পণ্যের পর্যায়ীকরণ করতে হবে। রপ্তানি বাণিজ্যে পণ্যের প্যাকেজিং, মৌখিকরণ, পণ্যের মান ইত্যাদি খুব ভালোভাবে দেখে শুনে এর পর্যায়ীকরণ করতে হবে। এবং রপ্তানিমুখী শিল্পের বিকাশ করতে হবে। রপ্তানি বাণিজ্যে উল্লেখযোগ্য সমাধান হচ্ছে যে রপ্তানিমুখী শিল্পগুলো দেশে বেশি করে স্থাপন করে এই শিল্পের বিকাশ ঘটাতে হবে। ব্যাংক ও বীমার উন্নয়ন করতে হবে। ব্যাংকের কথা ওঠে নাই। ব্যাংক এবং বীমার উন্নয়ন করতে হবে যাতে করে তারা রপ্তানি বাণিজ্যে সহজ সতেজ দ্রুততার সাথে ঋণ মঞ্জুর করতে পারে এবং রপ্তানির লেনদেন পরিশোধ করতে পারে। পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। আকাশ বা স্থলপথে রপ্তানি পণ্য পরিবহনের ব্যবস্থা করে দ্রুত ব্যবসা বাণিজ্যে উন্নতি প্রসার ঘটবে। পর্যটন শিল্পের উন্নয়ন করতে আমাদের দেশে পর্যটন শিল্পের সম্ভাবনা ব্যাপক। এই পর্যটন শিল্প উন্নয়ন করলে বহু বিদেশি আমাদের দেশে পর্যটন স্থানগুলো পরিদর্শন আসবে এবং ব্যাপক পরিমাণ বিদেশি মুদ্রা অর্জন করতে পারবে। আরেকটি বিষয় হলো চোরাচালান রোধ করতে হবে। চোর দমন করতে হবে। আমাদের দেশের সম্পদ যেন বিদেশে পাচার না হয়, রপ্তানিকৃত পণ্য যেন বিদেশে পাচার না হয় তার ব্যবস্থা করতে হবে। কুটির শিল্পের উন্নয়ন আমাদের দেশ একসময় মসলিন কাপড়ের এবং কুটির শিল্প খুবই জনপ্রিয় ছিল। এই কুটির শিল্প বৃহত্তর উৎপাদনের পাশাপাশি শিল্প বিপ্লবের পরে এবং বৃহত্তর উৎপাদনের পাশাপাশি কুটির শিল্পগুলো প্রায় হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমাদেরকে সকলকে কুটির শিল্প উন্নয়নের দিকে নজর দিতে হবে। আরো অন্যান্য অনেক উপায়ে বলা যেতে পারে। যাই হোক, এই হচ্ছে আমাদের রপ্তানি বাণিজ্যের সমাধান। রপ্তানি বৈচিত্র্যকরণ, উন্নত পণ্যের উৎপাদন বৃদ্ধি, বৈদেশিক বাজারে খোঁজ খবর নেওয়া, রপ্তানি পণ্যের মান উন্নত করা, রপ্তানিকারকদের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা, ব্যাপক প্রচার করতে হবে, পণ্যের পর্যায়ীকরণ করতে হবে, রপ্তানিমুখী শিল্পের বিকাশ ঘটাতে হবে, ব্যাংক ও বীমার উন্নয়ন ঘটাতে হবে, রপ্তানির জন্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে, আমাদের দেশে পর্যটন শিল্পের উন্নয়ন করতে হবে, চোরাচালান প্রতিরোধ করতে হবে এবং কুটির শিল্প উন্নয়ন করতে হবে। এই হচ্ছে আমাদের রপ্তানি বাণিজ্যের মূল সমস্যার সমাধান। এ পর্যায়ে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা, দীর্ঘায়ু কামনা করে তোমাদের ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের এই ক্লাসটি। ধন্যবাদ।